নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নাম প্রস্তাব। সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। একটি চেয়ার খালি হতে যাচ্ছে, কিন্তু সেই চেয়ার ঘিরে কি বদলে যেতে পারে বিএনপির ভেতরের ক্ষমতার পুরো সমীকরণ? বঙ্গভবনের দিকে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাত্রা চূড়ান্ত হয়, তবে প্রশ্নটা আর শুধু রাষ্ট্রপতি কে হচ্ছেন সেখানে আটকে থাকবে না। আসল প্রশ্ন হবে নয়াপল্টনের সেই গুরুত্বপূর্ণ মহাসচিবের চেয়ারে কে বসবেন। এই একটি প্রশ্নকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রে দুই প্রবীণ নেতা, রুহুল কবির রিজভী এবং সালাউদ্দিন আহমেদ। একজন দীর্ঘ দুঃসময়ে রাজপথে দৃশ্যমান মুখ, অন্যজন প্রশাসনিক অভিজ্ঞতা এবং নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাবশালী নেতা। আর দুই নামের বাইরে কি শেষ মুহূর্তে উঠে আসতে পারে এমন কোন তৃতীয় নাম যা পুরো হিসেবটাই পাল্টে দেবে? রাজনীতির অন্তর্মহলে এখন সবচেয়ে বড় কৌতূহল ঠিক এখানেই। বিভিন্ন গণমাধ্যমের খবর, রাজনৈতিক মহলের আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখার জল্পনা জোরালো হচ্ছে। তাতে এই আলোচনা থাকা রাষ্ট্রপতি নির্বাচিত এবং দলীয় পদ পরিবর্তনের বিষয়গুলো এখনো রাজনৈতিক সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হবে সেটাই নির্ধারণ করবে পরবর্তী সমীকরণ। তবে যদি ফখরুল সত্যি বঙ্গভবনে যান, তাহলে বিএনপির মহাসচিবের পদ ছাড়ার বিষয়টি সামনে আসবে, কারণ রাষ্ট্রপতির দায়িত্ব একটি সার্বজনীন সাংবিধানিক পদ। একই সঙ্গে দলের মহাসচিবের মতো সক্রিয় দলীয় পদ ধরে রাখার প্রশ্ন তখন নতুন ভাবে দেখা দেয়। আর সেই শূন্য স্থানে হয়ে উঠবে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির সবচেয়ে বড় পরীক্ষার কেন্দ্র। এখানে প্রথম যে নামটি সামনে এসেছে তিনি রুহুল কবির রিজভী। বিএনপির দুঃসময়ের রাজনীতির সঙ্গে রিজভীর নাম দীর্ঘদিন ধরে জড়িত। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে রাজপথের আন্দোলন, মামলায় গ্রেপ্তার এবং কারাবাস, বিভিন্ন কঠিন দুঃসময়ে দলের কর্মসূচির সঙ্গে তার সক্রিয় উপস্থিতির কথা আলোচনায় এসেছে। বিশেষ করে ১/১১ পরবর্তী সময়ে এবং পরবর্তী দেড় দশকের রাজনৈতিক সংকটে নয়াপল্টন কেন্দ্রিক বিএনপির দৃশ্যমান মুখগুলো একজন হিসেবে তাকে দেখছে দলীয় কর্মী সমর্থকদের একটি অংশ। তার সমর্থকের যুক্তি খুব সরল, দলের দুঃসময়ে যিনি সামনে ছিলেন, সুসময়ে গুরুত্বপূর্ণ পদেও তার মূল্যায়ন হওয়া উচিত। তৃণমূলের একটি অংশ মনে করছেন দীর্ঘদিনের ত্যাগ এবং মাঠের অভিজ্ঞতায় রিজভীকে মহাসচিব পদের শক্তিশালী দাবিদার করে তুলতে পারে। রিজভীর রাজনৈতিক অতীতের আরও একটি আলোচিত অধ্যায় তার ছাত্র রাজনীতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্ব এবং এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততার কথা রাজনীতির আলোচনায় উঠে এসেছে। পরবর্তী জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব পেরিয়ে তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছান। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু তৃণমূলের আবেগ কি মহাসচিব নির্বাচনের জন্য যথেষ্ট? ঠিক এইখানে সামনে আসে দ্বিতীয় নাম সালাউদ্দিন আহমেদ। প্রশাসনিক পটভূমি থেকে রাজনীতিতে আসে এই নেতা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন পরিচিত মুখ। সাবেক সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, দলের নীতি নির্ধারণের পর্যায়ে অবস্থান এবং রাজনৈতিক সংকটের সময় দলের পক্ষের ভূমিকা, সব মিলিয়ে তাকে দীর্ঘদিন ধরে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনা করা হয়েছে। সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি ২০১৫ সালের ঘটনা। নিখোঁজ থাকার পর তাকে ভারতের মেঘালয়ের শিলংয়ে পাওয়া যায়। এরপর দীর্ঘ সময় ভারতের বাইরে অবস্থান এবং আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশে ফেরার ঘটনার পর রাজনৈতিক পরিচয়কে আরও আলোচনায় নিয়ে এসেছে। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর রাজনীতির পরিবর্তনে নতুন বাস্তবতায় তিনি বিএনপির সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সমর্থকদের চেয়ে এখানে বড় শক্তি প্রশাসনিক অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার সঙ্গে পরিচিত নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার সক্ষমতা এবং আন্তর্জাতিক রাজনীতির সম্পর্কের ধারণা। এই গুণগুলো তার দলের মহাসচিবের মতো সাংগঠনিক এবং রাজনৈতিক পদে কার্যকর করতে পারে বলে মনে করছেন। কিন্তু সমীকরণে অন্য দিকটিও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার ভূমিকা নিয়ে আলোচনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ রাজনৈতিক আলোচনায় এসেছে। এসব অভিযোগের সত্যতা এবং দায় নির্ধারণ না করে এগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা যাবে না। তবে মহাসচিব পদে সম্ভাব্য দৌড়ে তার নাম নিয়ে আলোচনা হলে এই বিতর্কগুলো যেন রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে সেটিও অস্বীকার করার সুযোগ নেই। অর্থাৎ একদিকে রিজভী তৃণমূল
তৃণমূল ভিত্তিক গ্রহণযোগ্যতা, অন্যদিকে সালাউদ্দিনের প্রশাসনিক ও নীতি নির্ধারণী অভিজ্ঞতা। দুই নেতার শক্তির জায়গায় দুই রকম। আর এখানে শুরু হচ্ছে আসল লড়াই, কারণ বিএনপির মহাসচিব কেবল একটি সাংগঠনিক পদ নয়, দলের কেন্দ্রীয় কার্যকর, তৃণমূলের সঙ্গে যোগাযোগ, রাজনৈতিক কর্মসূচি, নীতি বাস্তবায়ন এবং দলের ভেতরের সমন্বয়ে এই পদটি গুরুত্বপূর্ণ অত্যন্ত বেশি। ফলে মির্জা ফখরুলের উত্তরসূরি কে হবে সেটি নির্ধারণ মানে শুধু একজন নতুন মহাসচিব নির্বাচন নয়, বরং আগামী দিনে বিএনপির রাজনৈতিক চরিত্রের একটি দিকও নির্ধারিত হবে। আর এখানে সামনে আসছে সবথেকে বড় রহস্য, তারেক রহমানকে দুই পরিচিত নামের মধ্যে সিদ্ধান্ত সীমাবদ্ধ রাখবেন। রাজনৈতিক আলোচনায় তৃতীয় নামের সম্ভাবনায় উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিভিন্ন পর্যায়ে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং হাবিবুন নবী খান সোহেলের মতো নেতার নামও আলোচনায় এসেছে। তবে এই নামগুলো নিশ্চিত সিদ্ধান্ত হিসেবে দেখার কোনো ভিত্তি নেই, বরং এগুলো হচ্ছে বিএনপির ভেতরের সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা কতটা বিস্তৃত। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, মির্জা ফখরুল যদি রাষ্ট্রপতির দায়িত্ব নেন তাহলে শুধু দলীয় মহাসচিব পদ নয়, তার হাতে থাকা সরকারি দায়িত্ব নিয়েও রদবদলের প্রশ্ন ওঠে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নতুন সমীকরণের সম্ভাবনা কোথাও আলোচনা এসেছে। মীর শাহ আলমের প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রী করার সম্ভাবনা নিয়ে যে আলোচনা রয়েছে সেটিও রদবদলের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে সবচেয়ে কৌতূহল উদ্দীপক সম্ভাবনাটি রিজভীকে ঘিরেই। যদি রুহুল কবির রিজভী মহাসচিবের দায়িত্ব পান তাহলে তাকে শুধু দলীয় পদেই সীমাবদ্ধ না রেখে সরকারি পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। এমনকি উপদেষ্টা বা পূর্ণমন্ত্রীর পর্যায়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা রাজনৈতিক মহলে উচ্চারিত হচ্ছে, কিন্তু এগুলো এখনো সম্ভাবনার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আর একটি সংগঠনের প্রশ্ন সামনে আসে, মির্জা ফখরুল পদ ছাড়লে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রিজভীর ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে কাউন্সিলের আগে তিনি কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারবেন সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ ভারপ্রাপ্ত মহাসচিব চেয়ারে বসা মানে দলের সাংগঠনিক কাঠামোর ভিতরে নিজের গ্রহণযোগ্যতা পরীক্ষা করার একটি নতুন সুযোগ। অন্যদিকে যদি হাই কমান্ড মনে করে দলের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় প্রশাসনিক দক্ষতা, নীতি নির্ধারণের অভিজ্ঞতায় বেশি জরুরি, তাহলে সালাউদ্দিন আহমেদের পাল্লা ভারী হতে পারে। আর যদি তৃণমূলের দীর্ঘদিনের প্রত্যাশাকে অগ্রাধিকার দেওয়া হয় তাহলে রিজভীর নাম শক্তিশালী হয়ে উঠতে পারে। কিন্তু রাজনীতিতে সবচেয়ে বড় চমক আসে তখনই যখন সবাই দুটি নাম নিয়ে ব্যস্ত থাকে। তাই তৃতীয় নামের সম্ভাবনাটি এখন পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই সিদ্ধান্তের প্রভাব শুধু বিএনপির কার্যালয়ে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ সরকার পরিচালনা এবং দল পরিচালনার মধ্যে সমন্বয় কতটা কার্যকর হবে সেটাও নির্ভর করে মহাসচিবের রাজনৈতিক দক্ষতার উপর। একজন মহাসচিবকে সেই সঙ্গে তৃণমূলের কর্মীদের কথা শুনতে হয়, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয় এবং রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী দলকে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হয়। তাই এই পদে ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি সাংগঠনিক ক্ষমতা, যোগাযোগ দক্ষতা এবং সংকট সামাল দেওয়ার সক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রিজভীর ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হতে পারে তার দীর্ঘ মাঠের অভিজ্ঞতা এবং কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ। তিনি জানেন আন্দোলনের সময় মাঠে কিভাবে সাংগঠনিক সক্রিয়তা হতে হয়। আবার তার সমালোচকরা প্রশ্ন তুলতে পারেন, সরকার পরিচালনায় নতুন বাস্তবতায় শুধু আন্দোলনের অভিজ্ঞতায় যথেষ্ট কি? সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে ঠিক উল্টো চিত্র। প্রশাসনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার বড় সম্পদ, কিন্তু দলীয় তৃণমূলের আবেগ, বর্তমান রাজনৈতিক বিতর্ক সামলাতে পারবেন কিনা সেটাও বড় প্রশ্ন। অর্থাৎ দুই সম্ভাব্য নেতার সামনে দুই ধরনের পরীক্ষা। একজন প্রমাণ করতে হবে তিনি আন্দোলনের রাজনীতি থেকে প্রশাসনিক সাংগঠনিক নেতৃত্বের নতুন পর্যায়ে কতটা সফল হতে পারবেন। অন্যজন প্রমাণ করতে হবে প্রশাসনিক সক্ষমতার বাইরে দলীয় কর্মীর আস্থা এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা কতটা ধরে রাখতে পারবেন। এ কারণে মহাসচিব নির্বাচনে শুধু ব্যক্তিগত প্রতিযোগিতা হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা পড়বে না, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো, নেতৃত্বের ভারসাম্য এবং তৃণমূলের প্রত্যাশা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে আলোচনায় থাকা প্রতিটি নামের ক্ষেত্রে তথ্য এবং রাজনৈতিক দাবি আলাদা করে দেখা জরুরি। কোনো গুঞ্জনকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা যাবে না, কারণ দলীয় পদে কে আসবেন সেটি শেষ পর্যন্ত নির্ধারণ হবে দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, সাংগঠনিক প্রক্রিয়া এবং রাজনৈতিক নেতৃত্বের অনুমোদনের মাধ্যমে। ফলে আজ যে নাম এগিয়ে, আগামীকাল সেই সমীকরণ বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন শেষ পর্যন্ত কি হবে? বঙ্গভবনে মির্জা ফখরুলের নতুন অধ্যায় শুরু হবে, নয়াপল্টন শুরু হবে আর এক অধ্যায়ে। একটি চেয়ার খালি হবে, কিন্তু সেই চেয়ারের সঙ্গে জড়িত থাকবে দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন। রিজভীর দীর্ঘ রাজনৈতিক ত্যাগ কি এবার স্বীকৃতি পাবে? যদি সালাউদ্দিন আহমেদের প্রশাসনিক অভিজ্ঞতা এবং নীতি নির্ধারণের দক্ষতা তাকে এগিয়ে দেবে, নাকি সবাইকে চমকে দিয়ে তারেক রহমান বেছে নেবেন সম্পূর্ণ নতুন কোনো মুখ?
উত্তর এখনো অজানা। একদিকে বঙ্গভবন, যেখানে মির্জা ফখরুলের সম্ভাব্য নতুন অধ্যায়ের অপেক্ষা, অন্যদিকে নয়াপল্টন, যেখানে একটি খালি চেয়ার যেন অপেক্ষা করছে নতুন একজন অধিনায়কের জন্য। প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন এমন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।